ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড প্রোগ্রামে ভর্তি হতে চাইছেন, কিন্তু নিয়মকানুনগুলো একটু জটিল মনে হচ্ছে? কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা পুরো অফিসিয়াল গাইডলাইনটা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেব। যারা শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চলেছেন তাদের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আবেদন প্রক্রিয়াটা ঠিকঠাক বোঝা। তো চলুন আর দেরি না করে এই জটিল বিষয়টাকে একটা সহজ প্ল্যানে নিয়ে আসা যাক। আচ্ছা, তো সবার প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো যোগ্যতা, মানে কারা কারা আবেদন করতে পারবেন। চলুন প্রথমেই দেখে নিই কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করা থাকলে আবেদন করা যাবে। স্ক্রিনে যে বিষয়গুলোর তালিকা দেখতে পাচ্ছেন, বাংলা, ইংরেজি, ইতিহাস থেকে শুরু করে রসায়ন পর্যন্ত আবেদন করার জন্য অনার্স, পিজি বা অন্তত পাস গ্র্যাজুয়েট লেভেলে এর মধ্যে যে কোনো একটা বিষয় থাকতেই হবে। এটা কিন্তু একটা আবশ্যিক শর্ত। এবার আসা যাক নম্বর আর বয়সের ব্যাপারে। ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য ব্যাপারটা কেমন দেখুন। জেনারেল ক্যাটাগরির জন্য ইউজি বা পিজিতে অন্তত 50% নম্বর লাগবে, আর বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এসসি এসটি প্রার্থীদের জন্য নম্বরের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, 45% হলেই চলবে, আর বয়স সীমা 40 বছর। আর যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, মানে বিএ বা বিটেক, তাদের জন্য কিন্তু সায়েন্স বা ম্যাথ নিয়ে 55% নম্বর থাকা চাই, আর বয়স সীমা সেই 35 বছর। যোগ্যতা নিয়ে প্রায়ই কিছু কনফিউশন তৈরি হয়। চলুন একটা উদাহরণ দেখি। ধরুন কেউ ফিলোসফিতে অনার্স বা পিজি করেছেন, কিন্তু পাস কোর্সে ইতিহাস পড়েছিলেন। তাহলে কি তিনি আবেদন করতে পারবেন? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারবেন, কারণ পাস কোর্সে ওই জরুরি বিষয়টা ছিল। কিন্তু এর উল্টোটাও সত্যি। ধরুন কেউ পাস কোর্সে ইতিহাস বা ভূগোল কোনোটাই পড়েননি, পরে ফিলসফিতে পিজি করেছেন। এক্ষেত্রে কিন্তু তিনি যোগ্য নন, কারণ স্নাতক স্তরে ওই নির্দিষ্ট বিষয়গুলোর একটা থাকতেই হবে। তবে একটা অন্য রাস্তাও আছে। ধরুন পাস কোর্সে ইতিহাস ছিল না, কিন্তু পরে কেউ ইতিহাস নিয়েই পিজি করেছেন। তাহলে তাহলে তিনি আবার আবেদনের যোগ্য হয়ে যাবেন। মানে পিজি ডিগ্রি দিয়েও যোগ্যতার শর্ত পূরণ করা সম্ভব। বেশ, যোগ্যতার বিষয়টা তো পরিষ্কার হলো। এবার চলুন সরাসরি চলে যাই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসে। এখানে কিন্তু খুব সাবধানে এগোতে হবে। দেখুন, পুরো প্রক্রিয়াটা 5টা সহজ ধাপে সাজানো। প্রথমে বেসিক ইনফরমেশন দিয়ে রেজিস্টার করে একটা ফর্ম নম্বর আর পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তারপর লগ করে সব একাডেমিক আর পার্সোনাল ডিটেলস ভরতে হবে। 3 নম্বর ধাপে ছবি, সই আর মার্কশিটের স্ক্যান কপি আপলোড করতে হবে। এরপর ফাইনাল সাবমিট করার আগে পুরো ফর্মটা একবার ভালো করে প্রিভিউ করে নিতে হবে, কোনো ভুল হলো কিনা। সব ঠিক থাকলে কনফার্ম করে ফাইনাল সাবমিট, ব্যাস কাজ শেষ। আর এখানেই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কথাটা বলা আছে, খুব মনোযোগ দিয়ে শুনুন। একবার ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে দিলে আর কোনোভাবেই ফর্ম এডিট করা যাবে না, কোনো উপায়ই নেই। তাহলে উপায়? যদি সাবমিট করার আগে চোখে পড়ে যে কাস্ট, স্ট্রিম বা নম্বরে কোনো বড় ভুল হয়ে গেছে, তাহলে একদমই ফাইনাল সাবমিট করবেন না। সোজা ডিলিট ফর্ম অপশানে গিয়ে ফর্মটা ডিলিট করে দিন। তারপর আবার প্রথম থেকে নতুন করে সব ঠিকঠাকভাবে পূরণ করুন। এটাই একমাত্র রাস্তা। ফর্ম ফিল আপের পর সবচেয়ে জরুরি হল ডেডলাইন মাথায় রাখা। চলুন এক নজরে দেখে নিই গুরুত্বপূর্ণ তারিখগুলো। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু খুব দ্রুত এগোবে। 2রা সেপ্টেম্বর আবেদন শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 15ই সেপ্টেম্বর। এর ঠিক 2 দিন পরেই 17 তারিখে প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে। ফাইনাল লিস্ট আসবে 20 তারিখে। তারপর 22 তারিখে প্রথম কাউন্সেলিং আর 25 তারিখ থেকে ক্লাস শুরু। মানে 1 মাসেরও কম সময়ে পুরো প্রক্রিয়া শেষ। এই যে মেরিট লিস্টের কথা বললাম, এটা কিসের ভিত্তিতে তৈরি হয়? চলুন এবার স্কোর ক্যালকুলেশনের পদ্ধতিটা একটু ডিটেলে বুঝে নেওয়া যাক। আবেদনের স্কোরিংটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা কোনো একটা পরীক্ষার নম্বরের উপর নির্ভর করে না, বরং মাধ্যমিক থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত একাডেমিক ক্যারিয়ারের প্রত্যেকটা ধাপের পারফরম্যান্স যোগ করে ফাইনাল স্কোরটা তৈরি হয়। যেমন ধরুন মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দুটোতেই একই স্কেলে পয়েন্ট দেওয়া হয়। 40% কম পেলে 6 পয়েন্ট, আর যত নম্বর বাড়বে পয়েন্টও তত বাড়তে থাকবে। যারা 85% বা তার বেশি পেয়েছেন তারা পুরো 20 পয়েন্টই পাবেন। কিন্তু গ্র্যাজুয়েশনে এসে ব্যাপারটা একটু বদলে যাচ্ছে। অনার্স বা পিজি ক্যান্ডিডেটদের জন্য স্কোরিং স্কেলটা একরকম, যেখানে সর্বোচ্চ 20 পয়েন্ট পাওয়া যায়। অন্যদিকে জেনারেল পাস কোর্সের প্রার্থীদের জন্য স্কেলটা সম্পূর্ণ আলাদা, সেখানে সর্বোচ্চ পয়েন্ট মাত্র 8। এটা একটা বড় পার্থক্য গড়ে দেয়। এর পরেও পয়েন্ট যোগ করার সুযোগ আছে।
যাদের এমফিল, পিএইচডি বা ডিলিটের মতো উচ্চতর ডিগ্রি আছে তাদের জন্য অতিরিক্ত পয়েন্ট বরাদ্দ, যেমন এমফিলের জন্য 5, পিএইচডির জন্য 7 আর ডিএসসি বা ডিলিটের জন্য পুরো 10 পয়েন্ট এক্সট্রা। আবেদন করার আগে শেষ কয়েকটা জরুরি তথ্য যেগুলো না জানলেই নয়। এ সংখ্যাটা মাথায় রাখতে হবে 50। হ্যাঁ, 2025-27 সেশনের জন্য মোট সিট কিন্তু মাত্র 50টা, অর্থাৎ কম্পিটিশনটা বেশ ভালোই হতে চলেছে। আর যারা সিলেক্টেড হবেন তাদের জন্য বার্ষিক অ্যাডমিশন ফি হল 25,210 টাকা। এই টাকাটা কাউন্সেলিংয়ের সময় অনলাইনে পেমেন্ট করতে হবে। আরেকটা খুব জরুরি বিষয় হলো ডেপুটেড আর ফ্রেশার ক্যান্ডিডেটদের মধ্যে পার্থক্যটা বোঝা। যারা ডেপুটেড মানে অলরেডি চাকরি করছেন তাদের জন্য অন্তত 1 বছরের অভিজ্ঞতা লাগবে, কিন্তু কোনো বয়সের সীমা নেই। অন্যদিকে ফ্রেশারদের কোনো অভিজ্ঞতা লাগে না, কিন্তু বয়সের সীমাটা মানতে হয়। তাছাড়া ডেপুটেড ক্যান্ডিডেটদের এনওসির মতো কিছু অতিরিক্ত ডকুমেন্টও জমা দিতে হয়। তো পুরো প্রক্রিয়াটা এখন একদম পরিষ্কার। যোগ্যতা থেকে শুরু করে স্কোর ক্যালকুলেশন, ডেডলাইন সবই আলোচনা করা হলো। এখন আসল প্রশ্নটা হলো, যারা শিক্ষকতাকে ভালোবেসে এই পথে এগোতে চান তাদের জন্য এটাই কি পরবর্তী সঠিক পদক্ষেপ?